দেশ এবং দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। সংবিধান আগামী দিন সচল থাকবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। গণতন্ত্র বজায় থাকবে কিনা এটাই সকলের মনের প্রশ্ন। এই যে দেখেন এখানে একটা ত্রাস, অজানা আতঙ্ক, একটা ভয়, মানুষের মধ্যে ভীতি, এইটাই প্রমাণ দেয় যে সংবিধান নড়বড়ে, গণতন্ত্রের কোনো বালাই নেই। গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। এক ব্যক্তি, তার চিন্তাধারা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে। না যে সদলীয়দের কোনো মূল্যায়ন, আর বিরোধীদের কথা বলে তো লাভই নেই। দেশ এভাবে চলতে পারে না। দেশের বাংলাদেশ বাদ দিয়ে প্রতিবেশী সবগুলো দেশগুলো রয়েছে, সবগুলো আজকে হোস্টাইল, ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে। আজকে একটা শহীদান দিবস, প্রয়াত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে, দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আজকে ইস্টার সানডে, প্রত্যেকটি গির্জায় ঈশাই ধর্মে যারা বিশ্বাসী তারা প্রার্থনা করছে। এটা রমজান মাস, যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফাস্টিং এ রয়েছে। এই পবিত্র মাসে আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট। সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে। আজকের খবরের কাগজে দেখবেন প্রায় 800 ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে, ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে। কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে। না খাউঙ্গা কিসি কো খানে দুঙ্গা যার স্লোগান ছিল, যিনি বলতো মে চৌকিদার হু, সব বিজেপি বলতো মে ভি চৌকিদার হু। আজকে দেখা যাচ্ছে চৌকিদার কে এই তো ডাকাত, মস্ত বড় ডাকাত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে। অন্ধভক্তদের কাছে, যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় এই হচ্ছে আসল নগ্ন চেহারা। সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই সরকারটা কে আর রাখা যায় না। এই ভারতবর্ষের কথা মাথায় রেখে, দেশের একতা, অখণ্ডতা, দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, যেরকম আমরা দিয়েছি, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, এই রাজ্যে আরো 8টি দল দিয়েছে, যে সমস্ত মত ভেদাভেদ দূরে রাখো। দেশের সংকট, এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে। এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কাছাকাছি, আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি
আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা, চিন্তা ভাবনা, কি করতে যাচ্ছি, ছাত্র, যুবক, মেহনতি, কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আমি শুধু আহ্বান করব কংগ্রেসী কর্মীদের, কমরেড বন্ধুদের, বুক চিতিয়ে লড়াই করুন। ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না। ভয়কে ওভারকাম করতে হবে। কিসের ভয়? গণতন্ত্র প্রহরী আমরা, মানুষের প্রহরী আমরা, মানুষকে ভালোবাসি আমরা, মানুষের জন্য কিছু করতে চাই আমরা। ভোট লুট করবে এরা, এটা হতে দেবেন না। আমি আম জনসাধারণের কাছে অ্যাপিল রাখছি, সকাল সকাল বেরিয়ে আসবেন, বাধা দেওয়ার চেষ্টা করবে। একযোগে বেরিয়ে এসে 2, 4, 5 বারে আগে থেকে প্ল্যান করে রাখুন। যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন। আমাদের আস্থা আপনাদের প্রতি রয়েছে। এদের আস্থা গুন্ডা বাহিনী, এদের আস্থা উচ্ছৃঙ্খল যুবক বাহিনী, এদের আস্থা অর্থের উপর। আমাদের আস্থা আপনাদের উপর, গণদেবতাদের উপর। যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন, অবশ্যম্ভাবী এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনে রাজন্য রিয়াং বিপুল ভোটের ব্যবধানে জিতবে। কে প্রার্থী? লড়াইটা কার সাথে? ব্যক্তিগত লড়াইয়ে আমি কালিমা লিপ্ত করতে চাই না, কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র সাথে আমি রাখতে পারি না? এই মহিলাকে কজন চেনেন? এই মহিলাকে কজন চেনেন বলুন না? সর্বভারতীয় তাদের নেতা সুনীল দেওধরের নাম তো বুঝে আপনারা শুনেছেন, আমার মনে হয় শুনেছেন। আপনারা কজন শুনেছেন সুনীল দেওধর? মিসকল বাবা, মিসকল বাবার একটা উক্তি আপনাদের আমি শোনাই। महाराजा ने जो गंदा पॉलिटिक्स किया ना, जनजाति और बंगाली में झगड़ा लगाने का, महाराजा ने प्रद्युत किशोर जी ने जनजाति और बंगाली को तोड़ने का काम किया है। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন ত্রিপ্রাসার মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না? যে ছত্তিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে, আর প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছিল তার স্লোগান? ত্রিপ্রাসা বন্ধুরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কি এই পার্টির জন্ম কি দিয়ে? সিএ আন্দোলন দিয়ে। ওই আপনার মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডে এই সি আন্দোলনের সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার। ওই সময় এই পার্টির উত্থান, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন বিল আমরা মানছি না, মানব না। এখন তার স্ট্যান্ড কি? বিজেপি তো নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে। কি তার স্ট্যান্ড? সিএ গেল। আর কি ছিল স্লোগান? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কোথায় কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড? আর কি ছিল? ওয়ান লাস্ট ফাইট। আর কি ছিল? নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন। এই তো তার ডায়লগ। এই কত বছর ধরে শুনলাম, 3 বছর ধরে। কি পেয়েছে ত্রিপ্রাসা? সমস্ত কিছু, সমস্ত ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিয়া ছত্তিশগড় থেকে তার বইনরে আইনা টিকিট দিছে। ত্রিপ্রাসা বেচছে, তার স্বার্থ সুরক্ষিত করছে। এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন? আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়িলেন, কালকে বাইরে বইন জামাইরে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে, ওখান থেকে বাঁচানোর জন্য, ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য, তাই না এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বোনটা দাঁড় করাইছে। ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা। আমি যারা বিজেপি করেন বন্ধুরা, যারা শুনছেন আমার কথা, মেনে নেবেন আপনারা?
এই ঠকবাজিদের, প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনার আগামী নির্বাচনে। এবং এটা তো ঠিক, সুনীল দেওধর যায় বলে থাকুক না থাকুক, এটা তো ঠিক। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার একটা খেলায় মত্ত ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও তার দল। এটা তো ঠিক। আমরা তো তিপ্রাস, আমি বাঙালি, আমি তিপ্রাসের বুকে আগলায় রাখি, জিতেন বাবুরা আমাদের পার্টি সম্মানের বুকে আগলায় রাখে। সমস্ত ধর্ম, বর্ণ, জাত পাতের ঊর্ধ্বে উঠে আমরা রাজনীতি করি। আর সে কয় কি, প্রথম স্লোগানটাই তো পয়লা জাতি উলা পার্টি, মানে একটা জাতিরে কেন্দ্র কইরা উস্কায়া দিয়া আরেকটা জাতির বিরুদ্ধে লড়াই, অবিশ্বাসের একটা প্রাচীর, এই জায়গাটা ভাঙতে হইব। আমি আশা করি এখানকার জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে দেবে না। সবগুলো ভোট কাস্তে হাতুড়ি তারার পক্ষে রাজেন্দ্র রিয়াংকে ভোট প্রদান করবেন আমার বিশ্বাস রয়েছে। এখানে একজন 5 বছরের মন্ত্রী ছিল, আর 1 মিনিট, 5 বছরের মন্ত্রী আমি চোখে পড়ার মতো উন্নয়ন আমি কিছু পাইলাম না, কিছু না। একটা হিমঘর করতে পারলো না, দপ্তর ছিল না, না একটা হিমঘর করতে পারলো না, একটা নতুন স্কুল করতে পারলো না, একটা নতুন কলেজ করতে পারলো না, সেচের বন্দোবস্ত করতে পারলো না, একটা নতুন ভাবে একটা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার করতে পারলো না। 5 বছরের মন্ত্রী, হিসেব চাইবেন না এখানকার জনগণ? কাজেই সত্যিকারের উন্নয়ন যদি ত্বরান্বিত করতে হয়, ইন্ডিয়ার জোটকে শক্তিশালী করবেন, এই আহ্বানটুকু রেখে এই এলাকার যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমার প্রণাম নিবেদন করে, মা বোনদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, ছাত্র যুবক ভাই বন্ধুদের সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণতন্ত্র জয়ী হোক সেটাই চাইবেন, এই প্রার্থনা করে যাচ্ছি। সকলকে নমস্কার। ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়, আমাদের ইন্ডিয়া মঞ্চের সহযোগী রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং আজকের এই সমাবেশে আগত এই হালাহালি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আগত সুধী নাগরিকবৃন্দ, হালাহালি বাজারের ব্যবসায়ী, পথচারী বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের ত্রিপুরা রাজ্যের ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে আমাদের প্রার্থী, আপনাদের সকলেরই পরিচিত শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও নমস্কার, খুলুমখা, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, নির্বাচনের বিধি তথা নিয়ম কানুনের মধ্যে থেকেই আমাদের সভা করতে হবে। কাজে খুব সংক্ষেপে কয়েকটা কথা এখানে বলতে চাই। তার আগে আজকে 31শে মার্চ, আজ থেকে 26 বছর আগে আমাদের রাজ্যের প্রিয়, যে সবার প্রিয় শ্রমিক নেতা, জননেতা কমরেড বিমল সিনহা এবং তার ভাই আজকের দিনে সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সমস্ত সহযোদ্ধা, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমরা
আগামী 26 তারিখে আমাদের ভারতীয় গণতন্ত্রের অন্যতম তার কর্মসূচি 5 বছর অন্তর যে নির্বাচন, তার মধ্য দিয়ে সরকার গঠন করা, সেই প্রক্রিয়াতে আমরা সামিল হব। এর আগে এই দেশে 17 বার এরকম লোকসভা নির্বাচন হয়েছে। এটা 18তম তথা অষ্টাদশ নির্বাচন। এই নির্বাচনেও নিঃসন্দেহে নতুন একটা সরকার তৈরি হবে। সেই সরকার নতুন কর্মসূচি রূপায়ণ করবে। কিন্তু বন্ধুরা, এবারে নির্বাচন শুধুমাত্র আরেকটা সরকার তৈরি করা নির্বাচন না, কর্মসূচি রূপায়ণের নির্বাচন না, তার বাইরেও গত 10টা বছর ধরে রাষ্ট্রবাদের স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টি তার নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতীয় গণতন্ত্রকে এবং এই গণতন্ত্রের যে তার অন্তরাত্মা, তার সংবিধানকে এটাকে নড়বড়ে করে দিয়েছে, এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, এবং তার মধ্য দিয়ে গত 7.5 দশক ধরে স্বাধীনতার পর আমরা এই দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি বা ইমারত গড়ে তুলেছে, তার যে ক্ষতি সাধন করেছে, আজকে সেই ভারতীয় গণতন্ত্র, তার অন্তরাত্মা, ভারতীয় সংবিধান বা তার মূল কাঠামো ধর্মনিরপেক্ষতা, এটাকে রক্ষা করার এক মুখ্যম, এক পবিত্র দায়িত্ব আমাদের সামনে উপস্থিত। কাজে এই ভোট এটা সাধারণ ভোট না। আপনারা শুনেছেন, নিজেরাও প্রতিদিন খবরের পাতায়, টেলিভিশনে, যদিও এই সমস্ত খবর এখন প্রচার করতে দেয় না, করা যায় না, সরকার সমস্ত মিডিয়া কিনে নিয়ে একতরফা নরেন্দ্র মোদীর পক্ষে, বিজেপির পক্ষে, আরএসএস এর পক্ষে তারা যে ধরনের সরকার তৈরি করতে চায়, সেই ভারতের স্বাধীনতার সংগ্রামের সময়তেও ব্রিটিশদের দালালি করে এই দেশকে যেভাবে তাদের করায়ত্ত করতে চায়, আজকে সেগুলোই তারা প্রচার করার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আপনি শুনেছেন যে পার্লামেন্ট, সংসদ, সেখানে আইন তৈরি হয়, আমরা সরকার তৈরি করি কেন? দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, মানুষের উন্নয়ন। আমাদের যে সংবিধান, সেই সংবিধান প্রতিশ্রুতিবদ্ধ আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, এই দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত অংশের মানুষ, নানা ভাষাভাষী অংশের মানুষ, তারা সকলেই জীবন দিয়েছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, কালা পানিতে জেল খেতে সারাটা জীবন সেখানে তারা বিসর্জন দিয়েছেন। তার বিনিময়ে এই স্বাধীনতা, আর সেই স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা সংবিধান। সেই সংবিধান দেশের এই সমস্ত অংশের মানুষের বিভিন্নতার, বৈচিত্র্যের সমস্ত অধিকারকে সুরক্ষিত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভারতীয় জনতা পার্টি বলছে
सबका साथ, सबका विकास, सबका विश्वास। আমি আপনাদেরকে উত্তরপ্রদেশ, গুজরাটে উদাহরণ দিয়ে তো দূরে নিয়ে যাব না। এই ত্রিপুরাজ্যে বসবাস করি। ত্রিপুরাজ্যের মাটি, ত্রিপুরাজ্যের জল, এখানকার পশু পাখি, এখানকার সমস্ত ঋতুকে আমরা জানি। কাজে এখানকার যে আমাদের চোখে দেখা, আমরা প্রতিদিন যে প্রত্যক্ষ করছি, আমরা সে অভিজ্ঞতা দিয়েই ভারতীয় জনতা পার্টি সারা দেশকে কিভাবে ধ্বংস করছে, লুট করছে, এখানে আমরা দেখছি। এই যে আপনাদের এই কমলপুর মহকুমা, তার বেশিরভাগ জায়গা এডিসি এলাকার মধ্যে। এডিসি এলাকাতে সেখানকার যে ভিলেজ কমিটি বা পঞ্চায়েতকে বলা হয় ভিলেজ কমিটি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর এই ভিলেজ কমিটি নির্বাচন হয় না গত 3.5 বছর। যদিও কি ভিলেজে, কি গ্রাম পঞ্চায়েতে আগের মতো কোনো বরাদ্দ আসে না, কিন্তু ছিটে ফোটা হলে তো কিছু বরাদ্দ আসে, কিছু কর্মসূচি তার টাকা আসতেই হয়। তাহলে এই বরাদ্দগুলো, স্কিমগুলো, এটা ঘর হোক বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা এডিসির কোনো বরাদ্দ বা রেগা, এগুলা কে পরিচালনা করবে? নির্বাচিত পঞ্চায়েত, নির্বাচিত ভিলেজ কমিটি তারাই তো করবে। কিন্তু এডিসি এলাকাতে এরকম সরকারি নির্বাচিত কোনো কমিটি নেই। কারা করছে? মন্ডলের কিছু লোক, কিছু পৃষ্ঠা প্রমুখ, শক্তি কেন্দ্র, তারা সে এলাকার নির্বাচিত কোনো প্রতিনিধি না, সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিনিধি না, সংবিধান দ্বারা অ্যাপ্রুভ করা দায়িত্বপ্রাপ্ত কোনো বডি না। কিন্তু তারাই ঘরের তালিকা করছে, তারাই তালিকা করছে কে কোন কাজ পাবে, কোন কাজ পাবে না। কোথায় ঠিক হচ্ছে? বিজেপির পার্টি অফিসে। বন্ধুরা, এটা শুধু ত্রিপুরা রাজ্যের ভিলেজ কমিটিতে না। এই যে নির্বাচনী বন্ডের কথা শুনলেন আপনারা, প্রতিদিন খবর কাগজে বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা কিভাবে তুলেছে। ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা তাদের ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, সিবিআই পাঠিয়ে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে কাউকে কাউকে গ্রেফতার করে, যারা তাদেরকে টাকা দেয় না এদের জেলে ঢুকিয়ে হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে। ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, তারা বলেছে এই নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড ভারতের সংবিধান সম্মত না, অসাংবিধানিক, বেআইনি। কে টাকা তুলেছে? ভারতীয় জনতা পার্টি। আর এর নামধাম যখন প্রকাশ হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আপ্রাণ চেষ্টা করেছে এই তথ্যগুলো যাতে প্রকাশ না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে বাধ্য করেছে। আজকে এটা সিপিআইএম, কংগ্রেস বা ওই আমাদের দেশের যে অর্থমন্ত্রী সীতারামন, নির্মলা সীতারামন, তার স্বামী পরকালা প্রভাকর, শুধু তার বক্তব্য না, ভারতের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এই টাকা অন্যায়ভাবে নেওয়া, এই আইন অন্যায়ভাবে করা। বন্ধুরা, এখানে শেষ নয়, আরেকটি রকম টাকা তুলেছে কোভিডের সময়তে, করোনার সময়তে পিএম কেয়ারসের নামে। এই পিএম কেয়ারসের সদস্য কারা? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বড় বড় নেতারা।
সিএজি অর্থাৎ যারা অডিট করে তারা অডিট করতে পারবে না, হিসাব চাইতে পারবে না। তথ্য জানার অধিকারের আইনে তার প্রকাশ হবে না। নির্বাচনী বন্ডে কি ঘোটালা, তার চাইতেও বড় ঘোটালা পিএম কেয়ারসে হয়েছে। তো এরা সংবিধান মানে, পার্লামেন্টে গিয়ে তারা ভরং করে, সেখানে বিরোধীরা যখন প্রশ্ন তুলতে চায় এদেরকে বহিষ্কার করে, পার্লামেন্টে আইন পাশ করে, কোনো আলোচনা হয় না। কাজেই বন্ধুরা, এই জন্যই বলছি এবারে নির্বাচন শুধু নতুন একটা সরকার তৈরি করা নির্বাচন না, কিভাবে আমাদের সংবিধানকে, গণতন্ত্রকে এবং দেশের আমাদের যে শক্তির উপর দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষ কাঠামো, একে রক্ষা করা যায়। যদি এই কালো টাকার বলে এবং নানা ছলা কলায় গত 10 বছর যেরকম ভাবে ক্ষমতা তারা দখল করেছে, রাজ্যে রাজ্যে এইভাবে কোথাও বিধায়ক কিনে, কোথাও সাংসদ কিনে, এইভাবে যদি আসতে পারে, ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, সব সিলেকশন। সেই সিলেকশন কোথায় হবে? বিজেপির অফিসে। তারাই ঠিক করে দেবেন কে মন্ত্রী, কে শান্ত্রী, কে কি পাবে, তাদের কথা উদ্বাস করতে হবে। এদেশের অফিসার, বিচারক আপনারা দেখেছেন, ভারতের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি নির্বাচন কমিশন গঠন করা নিয়ে এটা আইন তৈরি করে দিয়েছে। এই নির্বাচন কমিশনার কারা হবেন? প্রধানমন্ত্রী, ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং বিরোধী দলের একজন, 3 জনে মিলে গায়ের জোরে 144 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে আইন পাস করে দিল। কে? প্রধানমন্ত্রী, তার পছন্দের একজন মন্ত্রী আর বিরোধী দলের নেতা, অর্থাৎ 2 জনের সংখ্যাগরিষ্ঠতায় তারা নির্বাচন কমিশন ঠিক করবেন, তারাই সমস্ত পরিচালনা করবেন। সুপ্রিম কোর্ট কেউ মানে না। কাজে আবার যদি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসে, তখন আইন করবে ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় জনতা পার্টির কোনো বিচারই করতে পারবে না। সম্পূর্ণভাবে একটা ফেসিবাদী হিটলারি রাজত্ব চলে আসবে ভারতবর্ষের মধ্যে। যা হবে ভারতের স্বাধীনতার সূর্য ডুবার মতো একটা অবস্থা। এই ত্রিপুরাজ্যে গত 6 বছর ধরে তাদের শাসন, আমরা কি দেখছি? এখানে নতুন কোনো প্রকল্প নেই, নতুন কোনো স্কিম নেই, এখানে মানুষের ভোটাধিকার নেই। আইন শৃঙ্খলা থেকে শুরু করে এ রাজ্যে এর আগে 7.5 দশকে যা কিছু আমরা অর্জন করেছি, গত 6টা বছর এটাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে। আজকে তারা বলছে যে সুশাসন চলছে। তারা বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তারা বানাবে। তার আগের মুখ্যমন্ত্রী একজন, তিনি বলেছেন 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য মডেল রাজ্য তৈরি হবে। কি মডেল? আজকে নেশা কারবারিতে, নেশা ব্যবহারে সারা দেশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্যে আমাদের ত্রিপুরা যে 1 নম্বরে। আত্মহত্যা, অপমৃত্যু, এ সমস্ত ক্ষেত্রে সারা দেশের মধ্যে আমরা 2 নম্বরে। নারী পাচার, নারীর উপর নির্যাতন, সেখানেও সারা দেশের 5টি রাজ্যের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্য
সেই 5 নম্বরের মধ্যে ত্রিপুরার যে জনসংখ্যা কত? মাত্র 40 লাখ। 10 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটি রাজ্যের জনসংখ্যা রাজ্যগুলোকে পেছনে ফেলে 40 লক্ষ মানুষের ত্রিপুরা রাজ্য আজকে শ্রেষ্ঠ ত্রিপুরা বনতে গিয়ে ভালো কোনো কাজে না, কর্মসংস্থানে, উন্নয়নে, অর্থনৈতিক বা কৃষি বা শিল্প উন্নয়নে বা শিক্ষা বা স্বাস্থ্য সেদিকে না, অপরাধের ক্ষেত্রেতে। আমি ত্রিপুরাজ্যের পুলিশ বাহিনীকে দোষ দিচ্ছি না, আমাদের পুলিশের অফিসার এবং জওয়ান বন্ধুরা এর জন্য আপনারা আহত হবেন না, কারণ সরকার, যারা সরকার চালাচ্ছে তারাই ঘটনা ঘটাচ্ছে। আপনারা দেখেছেন গত 27 তারিখ নমিনেশন দেওয়ার সময়তে কোন প্রার্থী নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 5 জন নিয়ে ঢুকতে পারে, আর বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তাদের প্রার্থী 30 জন লোক নিয়ে ঢুকেছে। ডিএম এসপি নিষেধ করে শুনেনি। এভাবেই ত্রিপুরাজ্যের সমস্ত অফিসারদের, সমস্ত যে সরকারি কর্মচারীদের তারা অপরাধী করছে। আসল অপরাধী তারা। সে অপরাধীরা পায়ের তলা মাটি ক্ষয় হচ্ছে তারা জানে। সেই কারণে আজকে আইপিএফটি তার সাথে আজকে মথার সাথে সেখানে তাদের আতাত। আমি জিজ্ঞেস করবো খুব বিনয়ের সাথে ভারতীয় জনতা পার্টির বন্ধুদের, ত্রিপুরা মথার দাবিগুলো কি, স্লোগানগুলো কি সবাই জানেন? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরাকে ভাগ করতে হবে, নো কম্প্রোমাইজ। আজকে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মথার যে আতাত হয়েছে, ত্রিপুরা মথার প্রার্থী বিজেপির চিহ্ন নিয়ে দাঁড়াচ্ছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্যটা কি, তাদের স্ট্যান্ড কি বলো? ত্রিপুরা মথাকে জিজ্ঞেস করব, কদিন আগেও যে ভারতীয় জনতা পার্টি এডিসির ভোট না করার জন্য, এডিসিকে শুকিয়ে মারার জন্য, এডিসির শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো সবকিছুকে অচল করে দেওয়ার জন্য যারা ব্লক ঘেরাও করেছিল, দিল্লি গিয়ে তারা ধর্ণা দিয়েছিল, তার হাল হয়েছে। তাহলে কি করে বলছে? ওই বিপ্লব কুমার দেবকে গিয়ে বলছে সেখানে প্রদ্যুৎ মাণিক্য কিশোর, हमारा परम मित्र, যে পরম মিত্র 2019 সালের 8ই জানুয়ারি সিএএ এর আন্দোলনে পুলিশকে নির্দেশ দিয়ে 5 জন আন্দোলনকারীকে গুলি করালো, সে কি করে আজকে পরম মিত্র হয়ে গেল? এইভাবেই আজকে দুটি সুবিধাবাদী জনবিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে দেশকে লুট করার জন্য। আর ত্রিপুরা মথা যখনই ভোট আসে, যখন এরকম ভাবে লুট করার জন্য নতুন রাস্তা করা দরকার, তখন বলে ত্রিপ্রাসা, থানসা। আসল কথা কি জানেন? ত্রিপুরা মথার কাছে ত্রিপ্রাসা হলো এটিএম কার্ডের মতো। এটিএম থেকে টাকা তুলতে গেলে পরে বাক্সে গিয়ে একটা পাসওয়ার্ড লাগে। পাসওয়ার্ড আমরা কাউকে দিই না, এটা গোপন থাকে। যাই হোক, তাদের পাসওয়ার্ড গোপন না, তাদের পাসওয়ার্ড হলো থানসা। ত্রিপ্রাসা হলো এটিএম কার্ড আর থানসা হলো পাসওয়ার্ড। এইভাবেই বিজেপির সাথে ট্রাইবেলদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত জনবিরোধী, ট্রাইবেল বিরোধী সমস্ত চরিত্র জানা সত্ত্বেও আজকে তাদের সাথে আতাত করে আজকে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের ভবিষ্যৎকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে এই দুটি দল। কাজে বন্ধুরা, আমাদের আবেদন থাকবে আগামী 26শে এপ্রিল যে ভোট, এই ভোট শুধু আমাদের প্রার্থীকে বিজয়ী করার ভোট না,
বিজেপি তো করতেই হবে, কিন্তু তার সাথেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, দেশের একজন সুনাগরিক হিসাবে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে ভারতের সংবিধান সঠিক সময়েতে আমাদের ভূমিকা গ্রহণ করার জন্য যে সুযোগ দান করে বা সুযোগ দিয়েছে, তার সদ্ব্যবহার করার মধ্য দিয়ে এই ঐতিহাসিক নির্বাচনে কাছি হাতড়া তারকা চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।